সাংবাদিকদের যে বেতন ভাতার জায়গাটি এটি অনিশ্চিত। এ কারণে এখানে যোগ্য মেধাবীরা এখানে আসে না। সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে হবে। সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা হলে এই ভুয়া সাংবাদিক, অপসাংবাদিক এবং হলুদ সাংবাদিকতার মতো একটি কালো অধ্যায় বাংলাদেশ থেকে চিরতরে মুছে যাবে। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বিশেষ টকশো আয়োজন মুক্ত কলমে। মূলত মুক্ত কলম সংবাদ ও সাংবাদিকতা বিষয়ক একটি টকশো হতে যাচ্ছে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের, এবং আজকে এই মুক্ত কলমের প্রথম এপিসোডে আমরা আমাদের সাথে পেয়েছি আহমেদ আবু জাফর ভাইকে, এবং তিনি তার পরিচয়টা যদি দেই, তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, এবং একই সাথে তিনি বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি এর সভাপতি। দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করছেন এবং পরিচিত মুখ, সাংবাদিকদের পক্ষে যদি বলিষ্ঠ কোনো মুখ থেকে থাকে দীর্ঘদিন ধরে যিনি লড়াই করে যাচ্ছেন, তিনি হলেন আহমেদ আবু জাফর। তো আজকে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের স্টুডিওতে এই মুক্ত কলাম আয়োজনে আমরা আরো একবার স্বাগত জানাচ্ছি আহমেদ আবু জাফর ভাইকে। ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকেও। যে আপনি কেমন আছেন? জি আছি, আল্লাহ মালিক। সরাসরি আসলে আমাদের মূল আলোচনায় চলে যাই। সেটা হলো যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কাছে প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকতার পরিবেশ আসলে এখন কেমন বলে আপনি মনে করেন, আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটু বলেন। ধন্যবাদ। আসলে সাংবাদিকতার যে মাঠ পর্যায়ের যে পরিবেশ, এটি আসলে কখনোই সুখকর ছিল না। বিষয়টা এরকম যে জলে কুমির ডাঙায় বাঘের মতো পরিবেশের ওপর থেকেই আমাদের দেশের সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সব মিলিয়ে এই গণমাধ্যম অঙ্গনটি যেহেতু একটি অরক্ষিত অঙ্গন, অভিভাবকহীন, অনেকটাই অভিভাবকহীন এই পেশা, যার ফলে এই পেশাটি এবং এই অঙ্গনটি কখনোই সুখকর ছিল না। এতটুকুই আমার ধারণার জায়গা। মানে পরিবেশ এটা। কিন্তু আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে গত 10 বছরে আসলে বাংলাদেশের সাংবাদিকরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে কোন কোন সমস্যার সম্মুখীন বেশি হন, মানে বেশি হয়েছে আপনার দেখা মতে, বা আপনি যেগুলো নিয়ে কাজ করেছেন, বেশি সমস্যার মুখোমুখি কোন কোন বিষয় নিয়ে আসলে হয়? বাংলাদেশের সাংবাদিকরা বিশেষ করে দুর্নীতি, অন্যায়, অনিয়মের সংবাদ সংগ্রহ এবং প্রকাশ করার ক্ষেত্রেই এরা বিশেষ করে হামলা মামলার শিকার হয়ে থাকেন। এই হামলা মামলাগুলো আমাদের সমাজের যারা বড় বড় দুর্নীতিবাজ, বড় বড় সিন্ডিকেটের প্রধান, যারা এই আমাদের বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাকে প্রতিনিয়ত লুটে পুটে খাচ্ছে, অর্থাৎ এই বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রাকে যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে, তারাই এই আমাদের দেশের সাংবাদিকদের উপর প্রতিনিয়ত হামলা মামলা করে এদেরকে ক্ষতিগ্রস্ত করছে। কোন ভাবে আসলে, মানে কোন কোন ধরনের প্রচেষ্টা দেখা যায় এই সমস্ত দুর্নীতিবাজদের? যে সাংবাদিক একটা কমন প্যাটার্ন তো এতদিনে আপনি অবশ্যই বের করতে পেরেছেন যে এভাবেই মূলত সবসময় সাংবাদিকদেরকে অ্যাটাকটা করা হয়। এটার কমন প্যাটার্নটা কি? কমন প্যাটার্ন বলতে এরকম যে তিনি অন্যায় করবেন, অপরাধ করবেন, দুর্নীতি করবেন, অথচ লেখা যাবে না। যদি কেউ সংবাদ প্রকাশের জন্য সংবাদ সংগ্রহ করতে যান কিংবা লিখতে যান, তাহলেই তার উপর খড়গ নেমে আসবে, মামলার শিকার হবে, হামলার শিকার হবে। এটি প্রতিনিয়ত আমাদের এই গণমাধ্যম অঙ্গনে হয়ে আসছে। এর মূল কারণ হিসেবে আমরা যেটি মনে করি সেটি হচ্ছে এই গণমাধ্যম অঙ্গনটি একটি অরক্ষিত অঙ্গন। এখানে সুরক্ষার কোনো বিষয়, সুরক্ষার কোনো অবস্থান আমাদের এই রাষ্ট্রযন্ত্রে এযাবৎকালে তৈরি করতে পারে। মানে আপনি বলতে চাচ্ছেন যে যখন একজন সাংবাদিক এভাবে সংবাদ প্রকাশ করতে গিয়ে দুর্নীতিবাজ বা ক্ষমতাসীন কারো হামলা মামলার শিকার হয়, তখন আসলে সে তার দেয়ালে পিঠ ঠেকে যায়, কারণ তার আশেপাশে কেউই তাকে সহযোগিতা করতে আর এগিয়ে আসে না। সেটা রাষ্ট্র তো নাই,
বরং অন্য কোনো মাধ্যমেও সে কোনো সহযোগিতা পায় না বলেই আপনি মনে করেন একটা সাংবাদিক আসলে অসহায় হয়ে পড়ে, এটাই তো বলতে চাচ্ছি? শিওর শিওর। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি যে সাংবাদিকতা পেশায় আসলে আমরা এখন দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত যোগ্য লোক আসছে না। আসলে এই যে যোগ্য লোকজন আসতে না চাওয়া, এটা তো আসলে একটা অশনি সংকেত। এটার কারণ কি বলে মনে করেন? কেন যোগ্য লোকজন আসলে সাংবাদিকতাকে পছন্দ করছে না? জি, এটা চমৎকার প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমাদের এই অঙ্গনটিতে যোগ্য লোকজন না আসার কারণে একটা সময়ে এই অঙ্গনটি কিন্তু মেধা শূন্য, অর্থাৎ এই অঙ্গনটি অনেকটা ভারসাম্যহীন হয়ে পড়বে। তো এটা না আসার পেছনে যে কারণ হিসেবে আমি মনে করি সেটি হচ্ছে এই পেশায় যে বেতন ভাতার যে জায়গাটি রয়েছে, অর্থাৎ সাংবাদিকদের যে বেতন ভাতার জায়গাটি, এটি অনিশ্চিত। প্রথমত এ কারণে এখানে যোগ্য মেধাবীরা এখানে আসে না। পাশাপাশি রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে যে সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত। যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত এই গণমাধ্যম এবং গণমাধ্যমের সাথে জড়িত সাংবাদিকরা, তাদেরকে যেভাবে রাষ্ট্রযন্ত্র সুরক্ষা দেওয়ার কথা সেটি দিচ্ছে না। এবং আমি যদি উদাহরণ হিসেবে বলি যে এই সাংবাদিকরা রাষ্ট্রের 4টি খুঁটির একটি খুঁটির সাথে সম্পৃক্ত। অর্থাৎ একটি বিল্ডিংয়ে যদি 4টি খুঁটি থাকে, সেই 4টি খুঁটির 3টি খুঁটি যদি স্ট্রং থাকে, একটি খুঁটি যদি দুর্বল থাকে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় সমস্যা হয়ে যেতে পারে। তো এ কারণে রাষ্ট্রযন্ত্রের উচিত যে এই স্তম্ভটি, গণমাধ্যম এবং গণমাধ্যমের সাথে জড়িত সাংবাদিকদের এই স্তম্ভটি স্ট্রং করে গড়ে তোলা। এবং এখনই সময়, যেহেতু ৫-৫০ বছর মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে এটা এখন মানে চতুর্থ স্তম্ভ জাস্ট কাগজে কলমেই রয়ে গেছে, যেটার কোনো বাস্তবায়ন নেই। কাগজে এবং এটার উল্টোটাই হচ্ছে, আসলে আমরা উল্টোটাই হতে দেখছি। এবং আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে পেশাগত নিরাপত্তা নেই, বেতন নেই। যেমন মফস্বলের অনেক সাংবাদিকই আসলে ওইভাবে মূল্যায়িত হন না, বা অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে আসলে বেতন ঝুলে আছে, বেতন অনেক হাউস এভাবে বন্ধ হয়ে গেছে, অনেক মিডিয়া হাউস। তো এই জায়গাগুলোতে পেশাগত নিরাপত্তার অভাব, এটাকে আপনি কারণ হিসাবে দেখতে চাচ্ছেন। তো সেই জায়গা থেকে বাংলাদেশে আসলে মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করাটা আসলে কিভাবে সম্ভব? এবং সরকারের কাছে আপনাদের দীর্ঘদিন ধরেই দেখেছি যে আপনারা বেশ কিছু দাবি নিয়ে কাজ করছেন। তো সেক্ষেত্রে আপনাদের দাবিগুলো যদি আরো একবার এই অগ্রযাত্রা প্রতিদিনের স্টুডিওতে আজকের মুক্ত কলামের মাধ্যমে বলেন, যে সরকারের কাছে আসলে দাবি কি এবং কি করলে আসলে মুক্ত সাংবাদিকতাটা নিশ্চিত সম্ভব। আসলে আমরা আশা করতে পারি, হোক বা না হোক, কিন্তু আমরা আমাদের দাবিগুলো তো জানাতে পারি। তো সেই জায়গা থেকে যদি আপনি কিছু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। এখানে আমরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে 2013 সালে এই সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকে আমরা 14 দফা দাবি নিয়ে মাঠে কাজ করছি। এই 14 দফা দাবি যদি বাস্তবায়ন হয়, তাহলে একজন সাংবাদিকের পেটের ক্ষুধা যেভাবে নিবারণ হবে, তেমনি কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং নিশ্চয়তা রক্ষা পাবে বলে আমরা মনে করি। তো আমাদের 14 দফার উল্লেখযোগ্য দাবি হচ্ছে, সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে হবে। সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা হলে আমাদের সমাজে যে একটি সাংবাদিকদের নিয়ে একটি বিরূপ মন্তব্য রয়েছে, যেমন হলুদ সাংবাদিক বলে, ভুয়া সাংবাদিক বলে, অপসাংবাদিক বলে। তো এই সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা হলে এই ভুয়া সাংবাদিক, অপসাংবাদিক এবং হলুদ সাংবাদিকতার মতো একটি কালো অধ্যায় বাংলাদেশ থেকে চিরতরে মুছে যাবে। যেমনটি উদাহরণ হিসাবে যদি আমরা বলি যে এক সময় মুক্তিযোদ্ধাদের তালিকা ছিল না। মুক্তিযোদ্ধাদের তালিকা না থাকার কারণে অনেকেই একজন প্রকৃত মুক্তিযোদ্ধাকেও কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা বলেছে। তেমনি আমাদের অনেক সাংবাদিক যখন দুর্নীতিবাজ, দখলবাজ, অন্যায় অপরাধকারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন, তখন আমাদের একজন পেশাদার সাংবাদিককেও তারা হলুদ সাংবাদিক, ভুয়া সাংবাদিক, অপসাংবাদিক হিসেবে মানে চিহ্নিত করে থাকে। তো এটি নির্মূল হবে যদি সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে। নাম্বার 2,
সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করতে হবে। সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন না করার কারণে আজকাল যে কেউ সাংবাদিকতা অঙ্গনে চলে আসে। অর্থাৎ সাংবাদিকতা অঙ্গনের যে একটা শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি থাকা দরকার, এটি অঙ্গনে নেই। আমরা দেখে থাকি বা আপনারা জানেন যে কেউ আজকাল সাংবাদিক, মাছ ব্যাপারী, গাছ ব্যাপারী থেকে শুরু করে মোটরসাইকেল ড্রাইভার, টিভির মেকার, এরকম তুচ্ছ তাচ্ছিল্যের লোকজন এই পেশায় অনুপ্রবেশ করে এই পেশাটিকে আজকাল গণমানুষের কাছে, সমাজের বিভিন্ন প্রকার শ্রেণীর মানুষের কাছে এই পেশাটিকে মর্যাদাহীন একটি পেশায় পরিণত করেছে। থার্ড দাবি হচ্ছে সাংবাদিক সুরক্ষা আইন। এটি আমরা দীর্ঘ 13 সাল থেকেই এই দাবিগুলো আমরা তুলে আসছি যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা দরকার। অর্থাৎ সাংবাদিকরা এই রাষ্ট্রের পক্ষ হয়ে কাজ করে, গণমানুষের পক্ষ হয়ে কাজ করে, দুর্নীতি, অন্যায়, অনিয়মের বিরুদ্ধে এরা সোচ্চার থাকে সার্বক্ষণিক। তো সেক্ষেত্রে তাদের পেশাগত দায়িত্ব পালন এবং সংবাদ প্রকাশ পরবর্তী তাদের সুরক্ষার জায়গাটি একেবারে জিরোর কোঠায়। তো আমরা এই জায়গাটা স্ট্রং করার জন্য সরকারের কাছে আমাদের দাবি রয়েছে। তারপরে আপনার একটি প্রশ্নের সাথে একটি সামঞ্জস্যপূর্ণ একটি প্রশ্ন ধারা আমাদের রয়েছে যে এই পেশায় মেধাবীরা কেন আসে না বা আসে না আসার পেছনে কারণ হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের পাঠ্য বই একেবারে 1 থেকে শুরু করে উচ্চতর ক্লাস পর্যায়ে কোথাও গণমাধ্যম এবং সাংবাদিকতা বিষয়ক একটি লাইন আমরা দেখি না। যে পাঠ্য বইয়ে গণমাধ্যম এবং সাংবাদিকতা বিষয়ক কোনো অধ্যায় বা কোনো চ্যাপ্টার, কোনো লাইন এর ভিতরে নেই। তো আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে পাঠ্য বইয়ে মানে মাধ্যমিক ক্লাস থেকে শুরু করে উচ্চতর ক্লাস পর্যায়ে পাঠ্য বইয়ে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করার, যে গণমাধ্যম এবং সাংবাদিকতা কি এ বিষয়ে আমাদের ছেলেমেয়েরা যদি জানতে পারে যে গণমাধ্যম কি এবং সাংবাদিকতা কি, এটা জেনে শুনেই তারা এই পেশায় আসবে। তো আপনাকে আরেকটি উদাহরণ দেই, যেমন আমরা যদি আমাদের ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করা হয় যে বাবা তুমি বড় হয়ে কি হবা, তো সেক্ষেত্রে কিন্তু তারা বলে যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ হবে, দারোগা হবে, অমুক হবে, তমুক হবে, কিন্তু কখনোই কেউ বলে না যে আমি সাংবাদিক হব। কারণ এই পেশাটি নেই কোথাও, তাকে অভ্যাসই করানো হয়নি বা এটা সম্পর্কে তাকে পজিটিভ কিছু এখন আর বলা হয় না। এখানে একটা বিষয় হলো, আপনারা তো দীর্ঘদিন ধরেই এই দাবিগুলোকে বিভিন্নভাবে আবেদন আকারে, আন্দোলনের সময় মানববন্ধনে ব্যানার আকারে বিভিন্নভাবে তুলে ধরেছেন, সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। এখন পর্যন্ত কোনো ধরনের সরকারের তরফ থেকে কোনো ধরনের সাড়া পেয়েছেন কিনা? সারার ক্ষেত্রে আমরা যেটি পেয়েছি, যেমন আমাদের প্রথম যে দাবিটা সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের বিষয়টি, সেটি গত সরকারের পক্ষ থেকে 2018 সালের 12 ফেব্রুয়ারি একটি ঘোষণা আসছিল যে সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের ব্যাপারে। কিন্তু আমরা সেটি দেখলাম যে 18 সাল থেকে 24-এর 5 আগস্টের আগ পর্যন্ত সেই দাবিটি কিন্তু পূরণ হয়নি। অর্থাৎ তখন 18 থেকে 25 7 বছর, সেই 7 বছর ধরে তালিকা প্রণয়নের কাজ করছে তো করছেই। অর্থাৎ সারা দেশের আমরা দেখেছি যে একটা তালিকা নিয়েছেও, ইয়ে আকারে, ছক আকারে তথ্য মন্ত্রণালয় থেকে একাধিকবার নেওয়া হয়েছে, একাধিকবার নিছে। তো সেই একাধিকবার নেয়ার ভেতরের যে গল্পটা, সেই ভেতরের গল্পটা অত্যন্ত মানে হাস্যকর। অর্থাৎ একটি রুটে যদি তারা তালিকাটি প্রণয়ন করত, তাহলে 15 দিন থেকে 1 মাসের ভিতরে সেই তালিকা প্রণয়ন করে তারা পাবলিশ করতে পারত। কিন্তু তারা ছিল রং রুটে। যে প্রেস কাউন্সিল যে তালিকা প্রণয়নের কাজ বা তথ্য মন্ত্রণালয় যে তালিকা প্রণয়নের যে কাজটি শুরু করেছিল, সেই কাজটি ছিল রং রুটে। অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে বরিশাল যাওয়ার ইচ্ছা করেন, তাহলে একটি রুট রয়েছে,
সেই রুটে আপনি মুভ করলে অবশ্যই যথাসময়ে আপনি বরিশাল গিয়ে পৌঁছতে পারবেন। এখন বরিশাল গিয়ে পৌঁছার রুটে যদি আপনি রাজশাহীর রুট নেন, তাহলে বরিশাল কি পৌঁছা সম্ভব? না। সম্ভব না। তো তথ্য মন্ত্রণালয়াধীন যে প্রেস কাউন্সিল যে সিস্টেমে এই তালিকা প্রণয়নের কাজ করেছে, সেটি আমরা 7 বছর দেখেছি। সেই 7 বছরে কিন্তু তালিকার কোনো কিছুই করতে পারেনি, বরং রাষ্ট্রের লাখ লাখ কোটি কোটি টাকা তারা ব্যাহত করেছে, তারা খরচ করেছে, যেটিকে আমরা ভুল পথে বলবো, অন্যায় করা হয়েছে সাংবাদিকদের সাথে। আচ্ছা, এখানে আপনার কথার পিঠে একটা কথা চলে আসলো, সেটা হলো দুইটা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাবো, এবং এটাই আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন। এক হলো প্রেস কাউন্সিল, আর 2 নম্বর হলো সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নামে সরকারি একটা সংস্থা আছে। এই দুইটা সংস্থা, এই দুইটা প্রতিষ্ঠান সম্পর্কে আপনি যদি কিছু বলেন। আমি প্রথমে যদি বলি, প্রেস কাউন্সিল যেটি একটি অকার্যকর প্রতিষ্ঠান। মানে অনেকে ইসরায়েলের ইস্যুতে জাতিসংঘকে অকার্যকর বলে, যে ওই জায়গায়, হ্যাঁ, সেখানে প্রেস কাউন্সিল বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সাংবাদিকরা এটা বলতে পারি কি? জি, এটা একেবারে অকার্যকর একটা প্রতিষ্ঠান। এটা দীর্ঘ 74 সালে এই প্রেস কাউন্সিলটি গঠিত হয়। এই দীর্ঘ বছর ধরে বুড়ো হাতি দিয়ে এই প্রেস কাউন্সিলটি পরিচালনা করা হয়। তো প্রেস কাউন্সিলের মতো একটি সেন্সিটিভ প্রতিষ্ঠান, একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেখানে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়, কেউ কোনো ক্ষুব্ধ ব্যক্তি প্রতিষ্ঠান যদি কোনো সাংবাদিকের সংবাদে ক্ষুব্ধ হয়ে মামলা করেন, তাহলে প্রেস কাউন্সিলে করতে পারেন, এবং প্রেস কাউন্সিলেই করা উচিত। সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা করলে প্রেস কাউন্সিলেই করা উচিত, বা এটি নিয়ম। কিন্তু সেখানে এই 74 সাল থেকে এ পর্যন্ত প্রেস কাউন্সিলকে একটি অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে আমাদের রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্রযন্ত্রের সাথে যারা জড়িত, তারা এটাকে অকার্যকর প্রতিষ্ঠানের রূপ দিয়েছে। পক্ষান্তরে একই সময়ে আইনজীবীদের জন্য বার কাউন্সিল গঠন করা হয়েছে। সেই বার কাউন্সিলটি কিন্তু একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের আইনজীবীরা এটির সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু প্রেস কাউন্সিল থেকে আমাদের সাংবাদিকরা আদৌ কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এটি পাওয়া উচিত, এবং এই প্রেস কাউন্সিলকে ঢেলে সাজানো উচিত। আমি বর্তমান প্রধানমন্ত্রী একজন ইয়ং এবং এনার্জেটিক সম্পাদকও ছিলেন তিনি, তিনি দিনকালের সম্পাদক। আমরা তার কাছে আহ্বান বা অনুরোধ জানাতে চাই যে তিনি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। তো আমরা আশা করব তিনি এই গণমাধ্যম অঙ্গনকে যেন ঢেলে সাজানোর জন্য একটি মহাপরিকল্পনা গ্রহণ করেন, এবং এই পরিকল্পনাটি গ্রহণ করলে ৫-৫০ বছরের যে গুণেধরা গণমাধ্যম অঙ্গন, এটিকে ঢেলে সাজানো সম্ভব হবে, এবং সেক্ষেত্রে গোটা দেশের সাংবাদিকরা উপকৃত হবেন। এবং সাংবাদিকরা চায় যে তাদের রাষ্ট্রীয়ভাবে তালিকা প্রণয়ন করা হোক, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে তাদেরকে আইডি নাম্বার প্রদান করা হোক। কথা, সাংবাদিকরা তাদের যথাযোগ্য মর্যাদা চায়। মর্যাদার ক্ষেত্রে সাংবাদিকদের তালিকা প্রণয়নের বিকল্প নেই। আমি এর সাথে একটু যোগ করি, তো সাংবাদিকদের তালিকা প্রণয়নটা কেন, সেটা হচ্ছে, আমরা যদি রাস্তায় দেখি যে রাস্তায় একটি রিক্সার পেছনে নাম্বার আছে, একটা মোটরসাইকেলের পেছনে নাম্বার আছে, একটা বাসের পেছনে নাম্বার আছে, একটা ট্রাকের পেছনে নাম্বার আছে, অর্থাৎ কোনো পরিবহন নাম্বার ছাড়া সেটি চলতে পারে না, এটি পুলিশ কিন্তু আটক করে। তেমনি একজন গ্রাম ডাক্তার, তারও কিন্তু একটি লাইসেন্স আছে। একজন পুলিশের বিপি নাম্বার আছে, একজন ব্যাংক কর্মকর্তার নাম্বার আছে। অর্থাৎ এই সমাজের সকল শ্রেণী পেশার কিন্তু নাম্বারিং রয়েছে, তালিকা আছে সরকারের কাছে। শেষমেশ জেলেদেরও কিন্তু নিবন্ধনের আওতায় এনে তাদেরকেও ডিজিটাল কার্ড দেওয়া হয়েছে, আইডি কার্ড দেওয়া হয়েছে। বিশেষ করে সমুদ্রে যে সকল জেলেরা মাছ ধরেন, তাদেরকেও কিন্তু ডিজিটাল আইডি কার্ডের আওতায় এনেছে, যাতে করে জলদস্যুদের হামলা
বা জলদস্যুদের আক্রমণের শিকার এই জেলেরা না হন। তো সেক্ষেত্রে বাংলাদেশে আর কত সংখ্যকই বা সাংবাদিক হবে? আমরা যদি ধরি যে বাংলাদেশে 18-20 কোটি মানুষ, তার ভিতরে 64 জেলায় 64,000 সাংবাদিক, এর বেশি তো না। এই 64,000 সাংবাদিকের তালিকা করতে যদি 7 বছর সময় লাগে, বিগত সরকার 7 বছর সময় নিয়েছে, কিন্তু সেটি আলোর মুখ দেখেনি। তো বর্তমান সরকার যদি এই সাংবাদিকদের দীর্ঘদিনের প্রাণের দাবি, এই প্রাণের দাবি সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের এই বিষয়টি যদি তারা উদ্যোগ নিলে 1 মাসের ভিতরে যদি তারা ডিউ রোটেশন বা মানে সঠিক পন্থায় তারা তালিকা প্রণয়নের কাজটি হাতে নেয়, তাহলে 1 মাসের মধ্যে তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন করতে পারবে। আচ্ছা, আপনার আরেকটা প্রশ্ন ছিল সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, এটি আসলে এটির মাধ্যমে আসলেই কি সব সাংবাদিকরা উপকৃত হচ্ছে কিনা? এটার প্রেস কাউন্সিলের মতন এটাও তো একটা সরকারি প্রতিষ্ঠান, জি হ্যাঁ, সরকারের অনেক বাজেট থাকে। জি, চমৎকার একটি জায়গা যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, খুব ভালো একটি উদ্যোগ এটি। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এমন একটি নাম যেটি সাংবাদিকদের হৃদয়ে ছুঁয়ে যায়, কিন্তু এটি দলীয় কল্যাণ ট্রাস্ট। বিগত সরকার আমলে আমরা কি দেখেছি যে তাদের অনুসারী সাংবাদিক সংগঠনের ব্যানারে তাদের অনুসারী সাংবাদিকদেরকে সহায়তা করেছে। বর্তমান সরকার আমলে আমরা দেখছি যে তাদের অনুসারী সাংবাদিকরা সুবিধা পাচ্ছে, যেটি আমি বললাম যে এটা দলীয় কল্যাণ ট্রাস্ট। আসলে এটি আমাদের সাংবাদিকদের জন্য অত্যন্ত কষ্টকর, যারা নির্দলীয় নিরপেক্ষ সাংবাদিকতা করে তাদের জন্য এই প্রতিষ্ঠানটি আশার আলো বা আশার বাণী আমরা দেখলেও এটি গত সরকার থেকে এখনো চলমান, যে তাদের অনুসারী লোকজন, তাদের অনুসারী সাংবাদিকরাই এই কল্যাণ ট্রাস্টের সুবিধা পাচ্ছে, এতটুকুই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেক কথাই খোলা মনে বা মুক্তভাবেই আপনি বলে ফেলেছেন, এবং অনেক কিছুই আশা করি আমাদের সাংবাদিক সহকর্মী বন্ধুরা জানতে পারবে আজকের এই আয়োজনের মাধ্যমে। তো আপনাকে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে এই কথাগুলো বলার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন অগ্রযাত্রা প্রতিদিনের। জি, ধন্যবাদ। আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং অগ্রযাত্রা প্রতিদিনের আজকের এই আয়োজনের আমাদের যে কথাগুলো আপনারা যারা শুনছেন এবং শুনবেন, সকলের প্রতি আমাদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা, এবং আজকের এই অগ্রযাত্রা প্রতিদিন এর সাথে জড়িত কলাকুশলী সকলকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে আসলে আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ। দেখা হবে মুক্ত কলামের নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।